প্রিয় শিক্ষার্থীরা, সাইরাম এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হিমালয় দর্শন। লিখেছেন বেগম রোকেয়া। আজকের প্রথম প্রশ্ন হলো, যাত্রা শুরু করে লেখিকা প্রথম কোন স্টেশনে পৌঁছেছিলেন? উত্তর হচ্ছে শিলিগুড়ি স্টেশনে পৌঁছেছিলেন। হিমালয় রেল রোড কোথা থেকে শুরু হয়েছে? উত্তর হচ্ছে শিলিগুড়ি থেকে। 3 নম্বর প্রশ্ন, হিমালয় দর্শন প্রবন্ধে কোন কোন রেলগাড়ির কথা বলা হয়েছে? উত্তর ইস্ট ইন্ডিয়া রেলগাড়ি, ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ও হিমালয়ান রেলগাড়ি। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, হিমালয়ান রেলগাড়িগুলি কেমন? সাধারণ রেলগাড়ির তুলনায় ছোট, নিচু, অত্যন্ত ধীর গতিসম্পন্ন এবং খেলনা গাড়ির মতোই সুন্দর। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, হিমালয়ান রেলগাড়ি কেমন করে চলছিল? কটাৎ কটাৎ শব্দ করে বা কটাটা শব্দ করে, উত্তর ও দক্ষিণে এঁকে বেঁকে। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, হিমালয় যাওয়ার পথের দুই পাশের দৃশ্য কেমন? উত্তর কোথাও অতি উঁচু চূড়া, কোথাও নিবিড় অরণ্য। 7 নাম্বার, কি দেখে হঠাৎ নদী বলে ভ্রম হয়? উত্তর হচ্ছে নিম্ন উপত্যকার নির্মল শ্বেত কুজ্ঝটিকা। 8 নম্বর প্রশ্ন, নিবিড় সবুজ বনকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হচ্ছে বসুমতীর ঘন কেশপাশের সঙ্গে। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, মানুষ চলাচল করার সংকীর্ণ পথগুলিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হচ্ছে সীমান্ত বা সিথির সঙ্গে। 10 নম্বর প্রশ্ন, কার্শিয়াং স্টেশনের উচ্চতা কত? 4864 ফিট। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, লেখকরা কার্শিয়াং পৌঁছেও কেন গৃহসুখ পাননি? উত্তর গৃহে প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে। 12 নম্বর প্রশ্ন, ঝর্ণার জল কেমন? সুবিমল ও সুশীতল। 13 নম্বর প্রশ্ন, হিমালয়ের সমস্ত জলের উৎস কি? উত্তর হলো ঝর্ণা। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, লেখিকার সময় কিভাবে কেটে যায়? উত্তর মেঘ ও বাতাসের খেলা দেখতে দেখতে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, লেখিকার কোনো কাজ করতে না পারার কারণ কি? উত্তর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য মোহিত হয়ে থাকা। পরবর্তী 16 নম্বর প্রশ্ন, লেখিকা হিমালয় দর্শন প্রবন্ধে কোন পত্রিকার উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে মহিলা। 17 নম্বর প্রশ্ন, লেখিকা ভূতত্ত্ব গ্রন্থে কি পাঠ করেছিলেন? উত্তর কার্বনিফেরাস যুগে বড় বড় ঢেকি তরু ছিল। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, ঢেকি তরু কত ফিট উঁচু? 20 থেকে 25 ফিট। পাহাড়ের নিবিড় জঙ্গলে কোন কোন প্রাণীর দেখা অনায়াসে পাওয়া যায়? উত্তর হচ্ছে সাপ ও চিনেযোগ। লেখিকারা ভুটিয়া চাকরানী যোগ সম্পর্কে কি বলে? যোগে কি ক্ষতি করতে পারে? 21 নম্বর প্রশ্ন, লেখিকার ভুটিয়া চাকরানীর নাম কি? উত্তর হলো ভালু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী 22 নম্বর প্রশ্ন, ভুটিয়ানিদের পোশাক কেমন? ভুটিয়ানিদের পোশাক 7 গজ লম্বা কাপড় ঘাগরার মতো ব্যবহার করে, একখণ্ড কাপড় কোমরে জড়িয়ে রাখে, গায়ে জ্যাকেট পরে এবং বিলাতি শালে ঢাকা। পরবর্তী 23 নম্বর প্রশ্ন, মহিলা পত্রিকার সম্পাদক নারীদের সম্পর্কে কি বলেছিলেন? উত্তর রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। 24 নম্বর প্রশ্ন, কারা অদরান্নের জন্য পুরুষদের মুখাপেক্ষী নয়? উত্তর হলো ভুটিয়ানিরা। পরবর্তী 25 নম্বর প্রশ্ন, লেখিকা ভুটিয়ানিদের কি বিশেষণ দিয়েছেন? উত্তর শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী। 26 নম্বর প্রশ্ন, সবলেরা বালক বালিকার দলভুক্ত, এই বক্তব্যে সবল কাদের বলা হয়েছে? বলতো কাদের বলা হয়েছে? সঠিক উত্তর হলো পুরুষদের বলা হয়েছে। 27 নম্বর প্রশ্ন, কিসের ভিত্তিতে লেখিকা পুরুষদের বালক বালিকার সমকক্ষ বলেছেন? উত্তর কর্ম ও কর্মক্ষমতা। নেক্সট 28 নম্বর প্রশ্ন, ভুটিয়ানিরা কি বলে নিজেদের পরিচয় দেয়? পাহারানি বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 29 নম্বর প্রশ্ন, ভুটিয়ানিরা সমতলের মানুষদের কি বলে? উত্তর হচ্ছে নিচেকা আদমি। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচেকা আদমির সংস্রবে থেকে ভুটিয়ানিরা কি শিক্ষা গ্রহণ করেছেন? উত্তর সদ্গুণরাজি হারিয়ে দুধ জল মেশানো, বাজারে পয়সা চুরি করা ইত্যাদি দোষ অর্জন করে। নেক্সট 31 নম্বর প্রশ্ন, ভুটিয়ানিরা কিভাবে অন্যান্য জাতির সঙ্গে মিশেছে?
উত্তর বিবাহের সম্পর্কের মধ্য দিয়ে। 32 নম্বর প্রশ্ন, ঝর্ণার জলের স্রোতকে লেখিকা কি বিশেষণ দিয়েছেন? উত্তর দুগ্ধ ফেননিভ। 33 নম্বর প্রশ্ন, ঝর্ণার কল্লোল শুনে লেখিকার মনে কি জাগ্রত হয়? উত্তর ঈশ্বরের প্রতি দ্বিগুণ ত্রিগুণ ভক্তির উচ্ছ্বাস। 34 নম্বর প্রশ্ন, পাহাড়ে বেড়াতে গিয়ে লেখিকা কার কাছে কৃতজ্ঞ হয়েছেন? উত্তর হচ্ছে ঈশ্বরের কাছে। 35 নম্বর প্রশ্ন, সমুদ্রের নমুনা দেখতে লেখিকা কি দেখেছেন? উত্তর বঙ্গোপসাগর। 36 নম্বর প্রশ্ন, চিত্রকরের নৈপুণ্য কিভাবে বোঝা যায়? উত্তর তার আঁকা চিত্র দেখে। পরবর্তী 37 নম্বর প্রশ্ন, কোন প্রকার উপাসনায় প্রাণের আবেগ থাকে না? উত্তর কয়েকটি কণ্ঠস্থ শব্দ উচ্চারণ করে যে উপাসনা করা হয় তাতে প্রাণের আবেগ থাকে না। 38 নম্বর প্রশ্ন, সৌন্দর্য দর্শনকালে মন কি বলে ওঠে? উত্তর ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনিই ধন্য। পরবর্তী 39 নম্বর প্রশ্ন, হিমালয় দর্শন প্রবন্ধের মূল গ্রন্থের নাম কি? উত্তর কূপমণ্ডুকের হিমালয় দর্শন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী 40 নম্বর প্রশ্ন, হিমালয়ান রেলগাড়ি লেখিকাকে সমুদ্রপৃষ্ঠ থেকে কত উচ্চতায় মেঘের মধ্য দিয়ে নিয়ে চলছিল? 3000 ফুট। তবে এখানে শীত বোধ হয় না। নেক্সট পাঠ্যাংশ ব্যাকরণ। তার আগে বলে রাখি, তোমরা যারা এখনো সাইরাম এক্সক্লুসিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম আপডেট প্রতি মুহূর্তে আসতে থাকবে। চলো পাঠ্যাংশের ব্যাকরণ। প্রথম প্রশ্ন, কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতগুলি শব্দ উচ্চারণ করিলে উপাসনা হয় না? চিহ্নিত পদটির সমাস নির্ণয় করো। কণ্ঠস্থিত ইকুয়াল টু কণ্ঠস্থ, অধিকরণ তৎপুরুষ সমাস। 2 নম্বর, না সাধ্য মিটে নাই, চিহ্নিত পদটি কি জাতীয় অব্যয়? উত্তর হচ্ছে অসম্মতি অব্যয়। চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়, নিম্নরেখ পদটির বিশেষণ রূপ কি হবে? উত্তর হচ্ছে নিপুণ। 4 নম্বর প্রশ্ন, ভুটিয়ানিরা পাহারানি বলিয়া আপন পরিচয় দেয়, এখানে আপন কি জাতীয় সর্বনাম? উত্তর হচ্ছে আত্মবাচক সর্বনাম। নেক্সট 5 নাম্বার, ইস্ট ইন্ডিয়ান গাড়ির অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট, অপেক্ষা সন্ধি বিচ্ছেদ করো, অপেক্ষা ইকুয়াল টু অপযোগ ইক্ষা, দেখবে কিন্তু। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, কোথায় নিবিড় অরণ্য? চিহ্নিত পদটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। অরণ্য ইতি যোগ অন্য। সে পথ দেখিয়াই আমাদের সাহস গায়েব হয়, গায়েব কি জাতীয় শব্দ? গায়েব ইকুয়াল টু গয়ীব, আরবি শব্দ। পরবর্তী আমাদের শব্দার্থ। শিলিগুড়ি উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শহর। কুজ্ঝটিকা ইকুয়াল টু কুয়াশা। হরিদ্বর্ণ মানে সবুজ রং। বসুমতী মানে পৃথিবী। জাহ্নবী গঙ্গা নদী। কার্শিয়াং দার্জিলিং জেলার শৈল শহর। চতুষ্পার্শ্বস্থিত চারপাশে অবস্থিত। মহিলা গিরিশচন্দ্র সেন এবং ব্রজগোপাল নিয়োগী সম্পাদিত মাসিক পত্রিকা। পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1302 বঙ্গাব্দে শ্রাবণ মাসে। কার্বনিফেরাস যুগ, এটি একটি ভূতাত্ত্বিক যুগ। 359 মিলিয়ন বছর পূর্ব হতে 299 মিলিয়ন বছর পূর্ব পর্যন্ত এই যুগের ব্যাপ্তিকাল ছিল বলে ভূবিজ্ঞানীরা মনে করেন। কার্বনিফেরাস কথার অর্থ হলো কয়লার বহন। এই যুগেই ভূগর্ভে কয়লার সৃষ্টি হয়। নেক্সট, ভুটিয়া অর্থাৎ ভুটানের অধিবাসী। 7 গজ এইগুলো 1 গজ ইকুয়াল টু 35 ইঞ্চি, মাথায় রাখবে। 7 গজ ইকুয়াল টু 254 ইঞ্চি। আবুরা খাবুরা মানে এবড়ো খেবড়ো। গায়েব অদৃশ্য। অবলীলাক্রমে মানে অনায়াসে। সংস্রবে মানে সংস্পর্শে।
দুগ্ধ ফেননিপ মানে দুধের ফেনার মতো। কৃতজ্ঞতা মানে বিশ্বাসঘাতকতা। প্লিজ সাবস্ক্রাইব সাইরাম এক্সক্লুসিভ। যারা যারা এখনো অবধি সাইরাম এক্সক্লুসিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে যাতে তোমরা পরবর্তীতে এরকম আপডেট সর্বদাই পেতে থাকো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই। জয় হিন্দ।